ত্রয়োদশ নির্বাচনের প্রতীক বরাদ্দ কাল থেকে আনুষ্ঠানিক প্রচারণা। ভোটের পরিবেশ নিয়ে বিএনপির সন্তোষ। ইসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ জামায়াতের। 2 দশক পর আজ সিলেট যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গভীর রাতে মাজার জিয়ারত। কাল যোগ দেবেন নির্বাচনী জনসভায়। সফর সঙ্গী হবেন দলের ত্যাগী নেতাকর্মীরা। যুদ্ধাপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদের ট্রাইব্যুনালে আত্মসমর্পণ। গুমের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন ব্যারিস্টার আরমান। বিচার প্রার্থীদের দুর্ভোগ কমাতে জামিননামা চালু। প্রাথমিকভাবে 8 জেলায় উদ্বোধন করলেন আইন উপদেষ্টা। 6 মাসে আওতায় আসবে সারা দেশ। সময় ও অর্থ সাশ্রয়ের আশা। এবং চরম নৈরাজ্যের পর অবশেষে এলপিজি আমদানিতে গতি। 2 মাসে আসছে 3.5 লাখ মেট্রিক টন। রমজানের আগে এই সংকট কেটে যাওয়ার আশা জ্বালানি উপদেষ্টার। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমরিনা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ চলছে। কাল থেকে আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন প্রার্থীরা। রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এখন পর্যন্ত ঢাকা 4, 5, 6 ও 7 আসনের প্রার্থীরা প্রতীক নিয়েছেন। ঢাকা 6 আসনের বিএনপি প্রার্থী ইশরাক হোসেনের পক্ষে প্রতীক বরাদ্দ নিয়েছেন তার নেতাকর্মীরা। আর দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দ নিয়েছেন জামায়াতের আব্দুল মান্নান। এদিকে প্রতীক নেওয়ার পর জামায়াতের নায়েবে আমির ও রাজশাহী 1 আসনের প্রার্থী মুজিবুর রহমান জানান, একটি বিশেষ দলের প্রতি প্রশাসন যেভাবে সমর্থন দিচ্ছে এতে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হচ্ছে না। তবে নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বিএনপির প্রার্থীরা। ধানের শীষ মার্কা প্রতীক পেয়েছি বিএনপি থেকে। আমি অত্যন্ত উৎসব উদ্দীপনার মধ্যে দিয়ে আমার নেতাকর্মীরা অত্যন্ত আনন্দ উৎসব। আজকে আমাদের প্রতীক বরাদ্দ দিয়েছেন। ইনশাল্লাহ আগামীকাল থেকে আমরা মাঠে প্রচারণা আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করব। আব্দুল মান্নান ঢাকা 6 আসনে দাঁড়িপাল্লা প্রতীকের চিঠি পেয়েছি। লেভেল প্লেইং ফিল্ড কোনো আলামত আমরা মনে করতে পারছি না। অবশ্য আরো সময় লাগবে এটাকে ভালোভাবে বলার জন্য। শুরু হয়েছে, আমরা দেখছি এটা ঠিক মতো হচ্ছে না। এই মুহূর্তে সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আছেন সহকর্মী আব্দুল্লাহ শাফি। আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আছেন কাউসারা চৌধুরী কুমু এবং বগুড়ায় আছেন আব্দুল আওয়াল। সরাসরি প্রথমে যাচ্ছি শাফির কাছে। ঠিক এখন এই মুহূর্তে এই যে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ঢাকা 9 আসনের প্রতীক বরাদ্দ চলছে এবং 9 আসনের যারা বিএনপির প্রার্থী যিনি ছিলেন তিনি প্রতীক বরাদ্দ নিয়েছেন। এখন ভিতরে আছেন এনসিপির দুঃখিত স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা তাসনিম জারা। একটু আগে ঢাকা 8 আসনের প্রতীক বরাদ্দ হয়েছে। সেইখানে যে নাসিরউদ্দিন পাটোয়ারি এসেছিলেন এবং মির্জা আব্বাসের পক্ষে তার একজন প্রতিনিধি এসেছেন, কর্মী সমর্থকরা এসে তার প্রতীক নিয়ে গিয়েছেন এবং সেইখানে দুই পক্ষই কিন্তু অভিযোগ করেছেন। এটা একটা এমন একটা আসন যেখানে হচ্ছে দুই পক্ষই প্রার্থীদের একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে। আমরা সকাল থেকে দেখেছি যে জামায়াতপন্থী বা অন্যান্য প্রার্থীরা নির্বাচনের পরিবেশ নেই বলে অভিযোগ করেছেন, কিন্তু এইখানে দেখলাম যে হচ্ছে ঢাকা 8 আসনে মির্জা আব্বাসের পক্ষে যিনি প্রতীক বরাদ্দ নিতে এসেছিলেন তিনিও বলছেন যে হচ্ছে অনেকেই এখানে আচরণবিধি লঙ্ঘন করছেন এবং নির্বাচনী পরিবেশ ক্ষুণ্ণ করছে তাদের আচার আচরণের কথাবার্তায়। তো কিছুক্ষণ আগে যে নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপির পক্ষ থেকে যিনি প্রতীক বরাদ্দ নিয়েছেন শাপলাগুলি যিনি আমাদেরকে জানিয়েছেন, তিনি বেশ কিছু অভিযোগ করেছেন শুধু ঢাকা 8 আসন নিয়েই না। তিনি মূলত বলেছেন সামগ্রিকভাবে যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে সেটি নিয়ে, এবং তিনি একেবারে নাম ধরে বলেছেন বিএনপির চেয়ারম্যান গতকাল যে একটি প্রোগ্রাম তিনি করেছেন সেই প্রোগ্রামে ফ্ল্যাট নির্মাণ করে দেওয়ার কথা বলেছেন, সেটিকে একবারে আচরণবিধির লঙ্ঘন বলে তিনি মন্তব্য করেছেন। একই সঙ্গে তিনি বলেছেন যে হচ্ছে এখন যে পরিস্থিতি আছে তারেক রহমান যেন সেই নির্বাচনী আচরণবিধি এমন কোনো আচরণ না করেন যে নির্বাচনে একটি সুষ্ঠু নির্বাচনের প্রতি অন্তরা হয়। তো এখন তো এইখানে চলছে, এখন পর্যন্ত ঢাকা 9 আসন পর্যন্ত প্রতীক বরাদ্দ হয়েছে। পরবর্তীতে আমরা বিস্তারিত জানাবো। এখন আমরা চলে যাব নির্বাচন কমিশনে আছেন আমাদের সহকর্মী কাউসারা চৌধুরী কুমু, তার কাছে।
মুহূর্তে যেহেতু আগারগাঁও রিটার্নিং অফিসারের কার্যালয়ে রয়েছে, এইখানে মূলত দুটি আসনের মূলত বিষয় চলছে, যে প্রতীক বরাদ্দ দেওয়ার বিষয়টি চলছে। কারণ ঢাকা 13 এবং ঢাকা 15 আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। এই মুহূর্তে যে প্রতীক বরাদ্দের আগে মূলত তারা প্রার্থী এবং প্রার্থীর যারা প্রতিনিধি রয়েছেন তাদের সাথে কথা বলছেন নির্বাচন কমিশনের, মানে রিটার্নিং অফিসারের কার্যালয়। কারণ তারা বলছেন যে আচরণবিধি ভঙ্গ করলে কি কি হবে এবং আচরণবিধি যাতে করে মেনে চলা হয় সেই বিষয়টি নিয়ে আসলে দিক নির্দেশনা দিচ্ছেন। এর আগে প্রার্থীদের কথা বলার সুযোগ দেওয়া হয়েছে এবং তারা পাল্টাপাল্টি অভিযোগ করেছেন যে এখনো পর্যন্ত নির্বাচনী মাঠের যে লেভেল প্লেইং, সেই লেভেল প্লেইং ঠিক নেই, অর্থাৎ সকল প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা হয়নি। প্রচারণার আগেই বিশেষ করে যারা ক্ষমতাশালী প্রার্থী রয়েছেন তারা প্রচারণা শুরু করেছেন, লিফলেট বিতরণ থেকে শুরু করে মানুষের কাছে পৌঁছানো সব ধরনের প্রচারণাই তারা চালাচ্ছেন, এই ধরনের অভিযোগ করেছেন। এবং যেহেতু আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হবে, প্রচারণা শুরুর পরে যাতে করে কেউ কোনো ধরনের আচরণবিধি ভঙ্গ না করেন সেই বিষয়টি নিশ্চিত করতে বারবার প্রার্থীদের আহ্বান জানাচ্ছেন রিটার্নিং অফিসার। একই সাথে তারা এটুকুও আরেকবার মনে করিয়ে দিতে চান প্রার্থীদের, এবার কিন্তু প্রচারণায় যদি কেউ আচরণবিধি ভঙ্গ করে সেক্ষেত্রে 6 মাসের জেল সহ 1.5 লাখ টাকা জরিমানা করার বিধান রয়েছে। সেই বিষয়টি নিশ্চিত করছেন এবং এই আলোচনার পরেই কিন্তু তারা তিনি প্রতীক বরাদ্দ দিবেন। এবং কেউ প্রার্থীরাও এসেছেন, অনেকে প্রার্থীর পক্ষে প্রতিনিধি এসেছেন প্রতীক নেয়ার ক্ষেত্রে। আমরা ঢাকার খবর শুনছিলাম, এর সাথেও আমাদের সাথে আরেকজন আমাদের সহকর্মী যুক্ত হয়েছেন বগুড়া থেকে, আওয়াল। আমরা তার কাছে চলে যাব সরাসরি। সংসদীয় আসনের 35 জন যারা প্রার্থী রয়েছেন তাদেরকে কিন্তু প্রতীক বরাদ্দ করা হয়েছে। বিশেষ করে বগুড়া 6 সদর আসনে কিন্তু বিএনপি যিনি চেয়ারম্যান রয়েছেন তারেক রহমান প্রথমবারের মতো এই আসন থেকে নির্বাচন করছেন। আর তার পক্ষে কিন্তু জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা দলীয় নেতা ও কর্মীদেরকে নিয়ে তার যে প্রতীক সেটি কিন্তু নিয়েছেন। এছাড়াও কিন্তু বগুড়া 2 আসনে গতবার 18 নির্বাচনে কিন্তু বিএনপি জোটে ছিলেন নাগরিক সভাপতি মাহমুদুর রহমান মান্না। সেই মাহমুদুর রহমান মান্না কিন্তু এবারে জোটে না থাকার কারণে তার নিজ দলের যে প্রতীক কেতলি মার্কা নিয়ে বগুড়া 2 আসন থেকে নির্বাচন করছেন এবং তার পক্ষেও কিন্তু একজন প্রতিনিধি আসলে এই যে বরাদ্দ প্রতীক সেটি কিন্তু সংগ্রহ করেছেন। এছাড়াও জামায়াতে ইসলামের যারা প্রার্থীরা রয়েছেন 7টি আসনে, তারা সহ বিএনপির যারা প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু বগুড়াতে 7টি সংসদীয় আসন, এখান থেকে কিন্তু তাদের যে প্রতীক সেগুলো কিন্তু তারা সংগ্রহ করেছেন। এবং একজন মাত্র স্বতন্ত্র প্রার্থী বগুড়া 2 শিবগঞ্জ আসন থেকে কিন্তু এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর পাশাপাশি কিন্তু গতকালকে শেষ মুহূর্তে 3 জন প্রার্থী কিন্তু তাদের যেই প্রার্থীতা সেটা কিন্তু প্রত্যাহার করেছেন এবং এই যে প্রতিটা যে প্রতীক নিয়েছেন এরপরে কিন্তু আগামীকালকে থেকে কিন্তু তারা আসলে তাদের আনুষ্ঠানিক যে প্রচারণা উৎসবমুখর পরিবেশে সেটা কিন্তু শুরু করবে। এবং রিটার্নিং কর্মকর্তা বলেছেন যে এই ব্যাপারে কিন্তু তাদের কঠোর নজরদারি থাকবে। তো বগুড়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। রাজধানী ও রাজধানীর বাইরে থেকে প্রতীক বরাদ্দের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। 2 দশক পর আজ সিলেট যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গভীর রাতে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করবেন, এ কথা জানিয়েছেন দলটির চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। তিনি আরও জানান, নির্বাচনী প্রচারণা সিলেট থেকে শুরু করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ রাত 8:15 বিমানযোগে সিলেটে পৌঁছে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করবেন তিনি। কাল সকালে নগরের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তারেক রহমান। নির্বাচনী প্রচারণায় বিএনপি চেয়ারম্যানের সফর সঙ্গী থাকবেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দলের ত্যাগী নেতাকর্মীরা। বিসমিল্লাহির রহমানির রহিম পরিচালনা তিনি আজ রাত 8:15 বিমানযোগে সিলেটে পৌঁছাবেন। গভীর রাতে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি মাজার জিয়ারত করবেন এবং আগামীকাল সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগদান করবেন। বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন তার প্রতিটি সফরে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ত্যাগী শীর্ষ নেতৃবৃন্দকে পর্যায়ক্রমে সফর সঙ্গী হিসেবে নিয়ে যাবেন, তাদেরকে দেশের জন্য গণতন্ত্রের জন্য যে সংগ্রাম তার জন্য মূল্যায়িত করবেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সফর ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয়েছে সিলেট। সে খবর জানাতে এই মুহূর্তে আলিয়া মাদ্রাসা মাঠে আছেন সহকর্মী ইকরামুল কবির। সরাসরি যাচ্ছি তার কাছে।
এই মুহূর্তে আছি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে। এই মাঠেই আগামীকাল সকালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যে নির্বাচনী প্রচারণা, সেই প্রচারণার উদ্বোধন করবেন এবং উদ্বোধন অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখবেন এবং সিলেটের 6 জন এবং সুনামগঞ্জের 5 জন 11 জন প্রার্থীকে পরিচয় করিয়ে দেবেন। বিএনপি এবং বিএনপি দলীয় জোটের যে প্রার্থী রয়েছেন সেই প্রার্থীদের এই মঞ্চে পরিচয় করিয়ে দিবেন এবং এই জনসভাকে কেন্দ্র করে পুরো সিলেট একটি উৎসবের নগরীতে পরিণত হয়েছে। প্রত্যেকটি সড়ক দ্বীপ এবং সব জায়গায় একেবারে ব্যানার ফেস্টুনে ভরে গিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে মঞ্চ, এই মঞ্চ থেকে কালকে চেয়ারম্যান তারেক রহমান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন। এটি হচ্ছে গিয়ে চেয়ারম্যান হিসেবে তার প্রথম জনসভা এবং এই কাল জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু হবে এবং এই শুরুই করবেন তিনি এই মঞ্চ থেকে। এবং এই সকালে জনসভাকে ঘিরে পুরো সিলেটের যে উপজেলাগুলো আছে, সুনামগঞ্জে যারা আছেন তাদেরকে রাখার জন্য দলের পক্ষ থেকে একটি প্যান্ডেলের ব্যবস্থা করেছেন। এই প্যান্ডেলে এসে আজকে রাত্রি যাপন করবেন। যে দূরবর্তী যে উপজেলা আছে, যেমন জকিগঞ্জে 92 কিলোমিটার দূরবর্তী, সেই দূরবর্তী উপজেলাগুলো থেকে এসে সকাল 10টার জনসভা যাতে করে আসতে পারে এবং বিঘ্ন না ঘটে, সেগুলো রাতেই এখানে থাকার ব্যবস্থা করা হয়েছে এবং রাতে এসে বিভিন্ন উপজেলা এবং সুনামগঞ্জ সহ অন্যান্য জায়গা থেকে এসে তারা এখানে রাত্রি যাপন করবেন। সবকিছু মিলে বলা যায় একেবারে প্রস্তুতি এখানে শেষ পর্যায়ে রয়েছেন এবং দলের নেতাকর্মীরা বিভিন্ন প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং আজকে রাত 9টার দিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেটে এসে পৌঁছবেন, পরে হযরত শাহজালাল শাহপরান মাজার জিয়ারত করবেন এবং কালকে সকালে এসে এই জনসভায় তিনি যোগদান করবেন। এর পরবর্তীতে ঢাকা যাওয়ার পথে সব মিলে 11টি জনসভায় তিনি বক্তব্য রাখবেন। মোটামুটি এই ছিল বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যে আগামীকাল নির্বাচনী প্রচারণা শুরু করবেন তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে। রাজধানীর মিরপুরে জামায়াত কর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। সকালে মহানগর উত্তর জামায়াতের উদ্যোগে মিরপুরের বারেক মোল্লা মোড় থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, শেষ হয় আমতলা এলাকায়। বক্তারা অভিযোগ করেন, জামায়াতের নারী কর্মীরা সাংগঠনিক কাজ করতে গেলে হেনস্থা করা হচ্ছে। জামায়াত শান্তিপূর্ণ নির্বাচন চাই উল্লেখ করে কেউ বিশৃঙ্খলা করতে চাইলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। সময় সংবাদে আরও থাকছে। দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিতে যাওয়ার সময় ট্রাম্পকে বহনকারী এয়ারফোর্স 1 বিমানের ত্রুটি, মেরিল্যান্ডের মার্কিন ঘাঁটিতে জরুরি অবতরণ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করলেন 71-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাওলানা আবুল কালাম আজাদ। সকালে আত্মসমর্পণ করেন তিনি। আওয়ামী লীগ সরকারের আমলে 2011 সালে মামলার বিচার শুরু হলে তিনি প্রথম থেকেই অনুপস্থিত ছিলেন। তার অনুপস্থিতিতেই চলে বিচার কাজ। তার বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধ চলাকালে মোট 8টি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। 2013 সালে হওয়া আদালতের রায়ে 7টি অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়। এর মধ্যে 3টি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড এবং 4টিতে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। ফাঁসির রায় হওয়ার প্রায় 1 যুগ পর তিনি ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করলেন। র্যাবের টিএফআই সেলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা এবং 10 সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ মামলার প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেবেন গুমের শিকার ব্যারিস্টার আরমান বিন কাসেম। সাক্ষ্য গ্রহণ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। 17 আসামির মধ্যে গ্রেফতার আছেন 10 সেনা কর্মকর্তা। পলাতক রয়েছেন মূল আসামি শেখ হাসিনা, মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, আসাদুজ্জামান খান কামাল, বেনজির আহমেদ, এম খুরশিদ হোসেন সহ বাকিরা। আগামী 6 মাসের মধ্যে এই জামিননামা সারা দেশে চালু হবে। এতে মানুষের ভোগান্তি কমবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে ভার্চুয়ালি 8 জেলায় একযোগে এই জামিননামা উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন তিনি। নির্বাচনের আগেই সরকার আরও কয়েকটি জেলায় এই জামিননামা চালু করবে বলেও জানান উপদেষ্টা। বিচার ব্যবস্থা আধুনিকায়ন ও সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে এই জামিননামা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে বিচার প্রার্থী, প্রশাসন ও আইনজীবীদের ভোগান্তি কমবে। প্রথম ধাপে নারায়ণগঞ্জ জেলায় এই কার্যক্রম শুরু হয়েছে। 21 জানুয়ারি থেকে মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাটেও এই কার্যক্রম শুরু হবে। যে কোনো ডিজিটালাইজেশন দুর্নীতির স্কোপ বন্ধ করে দেয়, ভোগান্তির স্কোপ বন্ধ করে দেয়। যে কোনো ডিজিটালাইজেশন
তো আমরা অনলাইন বেল বন্ডের পাশাপাশি আরো কয়েকটা পদক্ষেপ নিয়েছি। রংফুল কনফাইনমেন্ট হতো, মানে একজন জামিন পেয়ে গেছে তারপর উনি কেন জেলে আছে, এটা তো অপরাধমূলক ভাবে একটা কনফাইনমেন্ট হয়ে যেত। সেটার থেকে মুক্ত পাওয়ার চিন্তা থেকে আমরা নারায়ণগঞ্জে চালু করেছিলাম। এটা অত্যন্ত সফল হয়েছে, জনপ্রিয় হয়েছে। আজকে আরো 8টা জেলাতে রেপ্লিকেট করছি, আপনাদেরকে বলেছি আমি 8টা জেলার কথা। তো আমরা আশা করছি এতে ফলে শুধু যে মানুষের ভোগান্তি হ্রাস পাবে বা দুর্নীতি বন্ধ হবে সেটা না, এটাতে কাজের এফিসিয়েন্সিও বাড়বে। সময় সংবাদে আরও থাকছে, বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের পক্ষ নিয়ে আইসিসিকে পিসিবির চিঠি। আজ আবারও বৈঠকে বসছে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা, আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। এবার বাণিজ্যের সংবাদ। ছমাসে 5,000 কোটি টাকা মূল্যের 7,000-এর বেশি গাড়ি খালাসের পাশাপাশি 1200 কোটি টাকা রাজস্ব আদায়ের মাধ্যমে 6,651টি গাড়ি ছাড় দিয়ে আগের সব রেকর্ড ভঙ্গ করেছে চট্টগ্রাম বন্দর এবং কাস্টম হাউস। নির্বাচনের আগ মুহূর্তে চাহিদা বেড়ে যাওয়ায় গাড়ি আমদানি এবং ডেলিভারি দুটোই বেড়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। শাখাউদ্দিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। চট্টগ্রাম বন্দরের কারশেডের গেইটে ডেলিভারি হওয়া গাড়ির সারির এই দৃশ্য এখন স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনে 40 থেকে 50টি গাড়ি ডেলিভারি নিচ্ছে আমদানিকারক প্রতিষ্ঠান। চলতি অর্থ বছরের শুরু অর্থাৎ জুলাই মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে মাত্র 439টি গাড়ি আমদানি হলো। তার পরের মাসে আমদানি করা গাড়ির সংখ্যা ছাড়িয়ে যায় 1,505টিতে। সবশেষ ডিসেম্বর মাসে এসেছে 1,058টি গাড়ি। ইদানিংকালে দেখা যাচ্ছে যে আমরা গাড়ি দ্রুত অকশন করে ফেলছি এবং ওরা সেই সুযোগ আর পাচ্ছে না যে বিলম্বে ডেলিভারি নেব, গাড়ির ডিউটি কমবে। আমদানি করা গাড়ি 30 দিনের মধ্যে ছাড় না করালে নিলামে বিক্রির জন্য কাস্টমসের কাছে হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সেই অনুযায়ী বর্তমানে নিলামযোগ্য একেবারে নতুন গাড়ি রয়েছে মাত্র 103টি। চলতি 2025-26 অর্থ বছরের প্রথম 6 মাসে গাড়ি আমদানি যেমন রেকর্ড ছাড়িয়েছে, ঠিক তেমনি সমান তালে চলছে ডেলিভারি। 2025-26 অর্থ বছরের 6 মাসে 6,651টি গাড়ি ছাড় করার মাধ্যমে চট্টগ্রাম কাস্টম হাউস রাজস্ব পেয়েছে 1,153 কোটি টাকা। 124 কোটি টাকা অতিরিক্ত রেভিনিউ আদায় হয়েছে। গাড়ি মূলত বেশি আমদানি হওয়ার কারণ মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। বাড়তি ট্যারিফ থেকে বাঁচতে গাড়ি ডেলিভারির পরিমাণ বেড়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা। ট্যারিফ বাড়ার কারণে আমাদের ওয়ারফেন বাড়ছে, সেই জন্য আমরা গাড়ি আমদানি করার সাথে সাথে বের করে ফেলতেছি। জাপান সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বছরে 20,000-এর বেশি গাড়ি আমদানি করে বাংলাদেশ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাজারে চরম নৈরাজ্যের পর অবশেষে বাড়ছে এলপিজি আমদানি। চলতি মাসে 12টি প্রতিষ্ঠান 1,67,000 ও আগামী মাসে 1,84,000 মেট্রিক টন এলপি গ্যাস আমদানির লক্ষ্য ঠিক করেছে। সব মিলিয়ে 2 মাসে দেশে আসবে 3.5 লাখ মেট্রিক টন এলপিজি। আর এতে রমজানের আগেই বাজারে স্থিতিশীলতা ফিরবে বলে আশাবাদী জ্বালানি উপদেষ্টা। ফারুক ভাইয়া রবিনের রিপোর্ট। 12 কেজি সিলিন্ডারের দাম 1306 টাকা, অথচ বিক্রি হচ্ছে 2 থেকে 2,500 টাকায়। তারপরও দোকানে দোকানে সাঁটানো এলপি গ্যাস না থাকার নোটিশ। গত মাসের শেষ সপ্তাহ থেকে নজিরবিহীন এমন নৈরাজ্য চলছে বাজারে। ফলে চরম ভোগান্তি পোহাচ্ছেন রান্নাঘর থেকে যানবাহন সব খাতের ভোক্তারা। সংকট চরম আকার ধারণ করলে এলপিজি আমদানিতে ঋণ সুবিধা বাড়ানো, ভ্যাট ট্যাক্স কমানো, রাষ্ট্রায়ত্ত সংস্থা বিপিসিকে আমদানির অনুমতি সহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়। এলপি গ্যাস আমদানিকারকদের সঙ্গে বৈঠকও করেন জ্বালানি উপদেষ্টা। নীতিগত কিছু সিদ্ধান্তের ফলে স্থবিরতা কাটিয়ে আবারও বাড়ছে এলপিজি আমদানির হার। আমদানিকারকরা জানাচ্ছেন, পরিস্থিতি অনুকূলে থাকলে চলতি মাসে 1,66,600 মেট্রিক টন এলপিজি আমদানি করতে পারবে 12টি প্রতিষ্ঠান। আর আগামী মাসে আমদানির লক্ষ্য 1,84,000 মেট্রিক টন, যা সর্বোচ্চ চাহিদার তুলনায় 34,000 মেট্রিক টন বেশি। প্রত্যেকটা মেম্বার ওয়ার্ক করছে এবং কিছু জাহাজ অলরেডি অন দ্য প্রসেস। বাংলাদেশের প্রাইভেট সেক্টর কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ, এলপিজিকে বাজারে স্বল্পতা দেখতে চায় না এবং আগামীতে খুব শীঘ্রই আপনি দেখতে পারবেন যে এলপিজি সরবরাহ নিরবিচ্ছিন্ন এবং নিশ্চিত সরবরাহ চলে এসছে। জ্বালানি উপদেষ্টার আশা, আমদানি বাড়ায় স্থিতিশীলতা ফিরবে বাজারে, রোজার আগেই কাটবে সংকট। ওরা
কমিটমেন্ট করছে এটা আনবে এবং ওরা বলতেছে যে রোজার আগে সাপ্লাইটা স্বাভাবিক হয়ে যাবে। আমরা আশা করতেছি যে এটা আর কি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসবে। বর্তমানে এলপি গ্যাসের মাসিক চাহিদা ধরা হয় 1,20,000 মেট্রিক টন থেকে 1.5 লাখ মেট্রিক টন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে যথাসময়ে নির্বাচন আয়োজনের বিষয়ে জাতিসংঘ আশাবাদী বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিবের উপমুখপাত্র ফরহান হক। স্থানীয় সময় মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, সবার নিরাপত্তা নিশ্চিত করে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে। ভোটাররা যেন তাদের ভিন্ন ভিন্ন মতামত প্রকাশ করতে পারেন সেই বিষয়টিও লক্ষ্য রাখতে হবে। জাতিসংঘের প্রত্যাশা অনুযায়ী আমরা এটি স্পষ্ট করেছি যে নির্বাচনের সকলের নিরাপত্তা নিশ্চিত করে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে। ভোটাররা যাতে তাদের ভিন্ন ভিন্ন মতামত প্রকাশ করতে পারেন সে বিষয়টিও লক্ষ্য রাখতে হবে। উড্ডয়নের পরই যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণের বাধ্য হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী বিমান এয়ারফোর্স ওয়ান। স্থানীয় সময় মঙ্গলবার রাতে বিমানটিতে বৈদ্যুতিক সমস্যা ধরা পড়ায় তাৎক্ষণিকভাবে মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজ বিমান ঘাঁটিতে অবতরণ করে। বিষয়টি নিশ্চিত করে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লিভিট জানান, সমস্যাটি ছোট ছিল এবং নিরাপত্তার স্বার্থে বিমান বদল করে অন্য আরেকটি উড়োজাহাজ সুইজারল্যান্ডে দাভোসের উদ্দেশ্যে রওনা হন ট্রাম্প। সেখানে বিশ্ব অর্থনৈতিক ফোরামে বক্তব্যের পাশাপাশি বিভিন্ন দেশের নেতার সঙ্গে ট্রাম্পের বৈঠকের কথা রয়েছে। এর আগে 2011 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে বহনের সময় খারাপ আবহাওয়ার কারণে উড্ডয়ন বাতিল করেছিল এয়ারফোর্স ওয়ান। আর 2012 সালে ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের বিমান ক্যালিফোর্নিয়ায় পাখির আঘাতের পর জরুরি অবতরণ করে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দিকে আগ্রাসনের হাত বাড়ানো হলে সেই হাত কেটে ফেলার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র। সর্বোচ্চ নেতার উপর হামলা ইসলামী বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল হবে এবং জিহাদের ফতোয়ার পথ খুলে দেবে বলেও সতর্ক করেছে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশন। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও বলেন, এমন হামলা মানেই ইরানি জাতির বিরুদ্ধে পূর্ণ মাত্রার যুদ্ধ। এদিকে ইরানে মানবাধিকার পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে শুক্রবার জরুরি বিশেষ অধিবেশন ডেকেছে জাতিসংঘ মানবাধিকার পরিষদ। ইরানে চলমান অস্থিরতার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপরই ট্রাম্প প্রতিউত্তরে বলেন, ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তনের সময় এসে গেছে। ট্রাম্পের এমন মন্তব্যের কড়া জবাব দিয়েছে তেহরান। সর্বোচ্চ নেতার দিকে আগ্রাসনের হাত বাড়ালে ইরানের সেনাবাহিনী সে হাত কেটে ফেলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখপাত্র জেনারেল আবুল ফজল শেখারচি। একই সঙ্গে সর্বোচ্চ নেতা খামেনির ওপর যে কোনো হামলা পুরো ইসলামী বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসেবে গণ্য হবে বলে ঘোষণা দিয়েছে ইরানের জাতীয় পার্লামেন্টের নিরাপত্তা কমিশন। ইরানে মানবাধিকার পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে শুক্রবার জরুরি বিশেষ অধিবেশন ডেকেছে জাতিসংঘ মানবাধিকার পরিষদ। ব্রিটেন, জার্মানি, আইসল্যান্ড, মলদোভা ও নর্থ মেসিডোনিয়ার অনুরোধে এই অধিবেশন আহ্বান করা হয়। এদিকে যুক্তরাষ্ট্রের হুমকি সত্ত্বেও ইরানের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ জানিয়েছেন, তেহরানের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দেওয়ার কোনো কারণ দেখছে না মস্কো। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। খেলার খবর। নিরাপত্তা শঙ্কায় ভারতে বাংলাদেশের খেলতে না যাওয়ার সিদ্ধান্তকে সমর্থন করে আইসিসিকে চিঠি দিয়েছে পিসিবি। আজ আবারও মিটিং ডেকেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। পিসিবির অবস্থানকে সমর্থন করে পিসিবির পাঠানো চিঠির পরে বোর্ড মিটিং ডাকে আইসিসি। বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের বিষয়ে সমর্থন জানিয়ে চিঠি দেয় পিসিবি, যার কপি আইসিসির সদস্যদেরও পাঠানো হয়। ধারণা করা হচ্ছে আজকের বৈঠকের পরই জানা যাবে চূড়ান্ত সিদ্ধান্ত। তবে এই বোর্ড মিটিং কি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চিঠি পাঠানোর পরই ডাকা হয়েছে কিনা তা নিয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি। এমন খবর প্রকাশ করেছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিক ইনফো। তবে কয়েক দফায় আলোচনার পরও আইসিসি এখনও ভেন্যু পরিবর্তনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানায়নি। বিপিএল এর দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ রাজশাহী ওয়ারিয়র্সের মুখোমুখি হবে সিলেট টাইটান্স। শেরি বাংলায় সন্ধ্যা 6টায় মাঠে গড়াবে ম্যাচটি। রংপুরের বিপক্ষে 3 উইকেটের রোমাঞ্চকর জয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করে সিলেট টাইটান্স। শেষ বলে ছক্কা মেরে দলকে জিতিয়ে বিপিএল ইতিহাস গড়েন ক্রিকক্স। এবার তাদের সামনে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রাজশাহী ওয়ারিয়র্স। টানা 4 ম্যাচ জিতে টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করে দারুণ আত্মবিশ্বাসী পদ্মাপাড়ের দলটি। এবার টেবিলের 4-এ থাকা সিলেটকে রুখে দিতে মুখিয়ে নাজমুল শান্তর দল। সিলেটও চাইবে এই ম্যাচ জিততে।
সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ত্রয়োদশ নির্বাচনের প্রতীক বরাদ্দ, কাল থেকে আনুষ্ঠানিক প্রচারণা। ভোটের পরিবেশ নিয়ে বিএনপির সন্তোষ। ইসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ জামায়াতের। 2 দশক পর আজ সিলেট যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গভীর রাতে মাজার জিয়ারত। কাল যোগ দেবেন নির্বাচনী জনসভায়। সফর সঙ্গী হবেন দলের ত্যাগী নেতাকর্মীরা। এবং যুদ্ধাপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদের ট্রাইব্যুনালে আত্মসমর্পণ। গুমের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন ব্যারিস্টার আরমান। এই ছিল দুপুর 12টার সময় সংবাদ। এরপর খেলার সময় সঙ্গে থাকবেন সহকর্মী এসএম ইকবাল। ইনান, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।